বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী, সবাইকে স্বাগতম আজকের নিয়মিত অনলাইন ক্লাসে চাঁদপাই মিসেস মাধ্যমিক বিদ্যালয়ের। তো নিশ্চয়ই সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি আমার ক্লাসে চলে যাচ্ছি। আজকের অনলাইন ক্লাসে সকলকে স্বাগতম। আমি আমার পরিচয় দিচ্ছি। মোহাম্মদ ওমর ফারুক, পদবী সহকারী শিক্ষক, শারীরিক শিক্ষা, চাঁদপাই মিসেস মাধ্যমিক বিদ্যালয়। মোবাইল 01709139933। ইমেইল omarfaruk2465@gmail.com। আজকে পাঠ পরিচিতি, বিষয় বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা, শ্রেণী নবম ও দশম, অধ্যায় ষষ্ঠ, মধ্যযুগের বাংলার রাজনৈতিক ইতিহাস। মধ্যযুগের বাংলার রাজনৈতিক ইতিহাস। এসো আমরা কিছু ছবি দেখি। এই ছবিগুলো দেখলে বোঝা যায় এটা কি কোথার ছবি। এগুলো সবই জমিদার বাড়ি। এখানে আমরা মুক্ত পায়রা দেখতে পাচ্ছি, খাঁচায় বন্দি পায়রা দেখতে পাচ্ছি। এর মাধ্যমে আমরা কি বুঝতে পারছি? কিছু জমিদার বাড়ি দেখলাম আমরা, এখানে দেখলাম মুক্ত পায়রা এবং খাঁচায় বন্দি পায়রা। এবার আমরা এই যে ছবি দেখলাম, ছবির আলোকে প্রশ্নের উত্তরটা দেখি। বঙ্গদেশে 16 শতকে অনেক ছোটখাটো জমিদার ছিলেন, তারা মুঘলদের বিরুদ্ধে মাথা তুলে দাঁড়ান, কিন্তু পরে তারা মুঘলদের বশ্যতা স্বীকার করে নেন। বঙ্গদেশে 16 শতকে অনেক ছোটখাটো জমিদার ছিলেন, তারা মুঘলদের বিরুদ্ধে মাথা তুলে দাঁড়ান, কিন্তু পরে তারা মুঘলদের বশ্যতা স্বীকার করে নেন। বাংলার ইতিহাস এটা কাদের ইতিহাস? এটা 16 শতকের কথা বলা হয়েছে, যে তারা ছোটখাটো জমিদার ছিল, তারা মুঘলদের বিরুদ্ধে মাথা তুলে দাঁড়িয়েছিল, কিন্তু পরবর্তীতে মুঘলদের বশ্যতা স্বীকার করে। এটা কাদের ইতিহাস তোমরা কি বলতে পারবা? হ্যাঁ, এটা হলো বাংলার 12 ভূঁইয়ার ইতিহাস। আজকে আমাদের পাঠ হচ্ছে 12 ভূঁইয়ার ইতিহাস শিক্ষণফল। এই পাঠ শেষে আমরা যা জানবো, 12 ভূঁইয়াদের পরিচয় উপস্থাপন করতে পারবো, ঈসা খানের পরিচয় বর্ণনা করতে পারবো, ঢাকার নাম কিভাবে জাহাঙ্গীরনগর করণ ব্যাখ্যা করতে পারবো। এই পাঠ থেকে আমরা এই তিনটা বিষয় জানবো। 12 ভূঁইয়াদের পরিচয় বলবো, ঈসা খানের পরিচয় বলতে পারবো, ঢাকার নাম কিভাবে জাহাঙ্গীরনগর হলো সেটা আমরা বলতে পারবো। আসো আমরা একটা ভিডিও দেখি। বাংলায় মুঘল শাসনামল প্রতিষ্ঠিত হওয়ার পরেও যেসব জমিদার তাদের কর্তৃত্ব না মেনে নিয়ে স্বাধীনভাবে জীবনযাপন করতেন, বাংলার ইতিহাসে তারাই 12 ভূঁইয়া নামে পরিচিত। তাহলে কি বলেছে আবার, যে মোগল সাম্রাজ্য প্রতিষ্ঠা হবার পরে বাংলার ইতিহাসে যারা তাদের কর্তৃত্ব মেনে না নিয়ে নিজেরাই তাদের শাসন চালিয়ে যেত, বাংলার ইতিহাসে তারাই। বাংলায় মুঘল শাসনামল প্রতিষ্ঠিত হওয়ার পরেও যেসব জমিদার তাদের কর্তৃত্ব না মেনে নিয়ে স্বাধীনভাবে জীবনযাপন করতেন, বাংলার ইতিহাসে তারাই 12 ভূঁইয়া নামে পরিচিত। তাহলে 12 ভূঁইয়া কারা সেটা কি আমরা বলতে পারবো? ভিডিওতে কাদের কথা বলা হচ্ছে? 12 ভূঁইয়াদের কথা বলা হচ্ছে। তাহলে মোগল আমল প্রতিষ্ঠা হওয়ার পরেও যে ছোটখাটো জমিদাররা তাদের নিজেরাই তাদের রাজ্য পরিচালনা করত, তাদেরকে বাংলার ইতিহাসে 12 ভূঁইয়া বলে আখ্যায়িত করা হচ্ছে। তাহলে 12 ভূঁইয়া কারা আমরা একটু আগে পাইলাম। এবার এখানে আমরা দেখি যে সম্রাট আকবরের সময় বাংলার বড় বড় জমিদাররা মুঘলদের অধীনতা মেনে না নিয়ে জমিদারগণ তাদের নিজ নিজ জমিদারিতে স্বাধীন ছিলেন। স্বাধীনতা রক্ষার জন্য তারা শক্তিশালী সৈন্য ও নৌবহর নিয়ে একজোট হয়ে মুঘল সেনাপতির বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়েন। বাংলার ইতিহাসে এই জমিদারগণ 12 ভূঁইয়া নামে পরিচিত। কখন? সম্রাট আকবরের সময় বাংলার বড় বড় জমিদাররা মুঘলদের অধীনতা মেনে না নিয়ে নিজেরাই জমিদারগণ তাদের নিজ নিজ জমিদারিতে স্বাধীন ছিলেন।
স্বাধীনতা রক্ষার জন্য তারা শক্তিশালী সৈন্য ও নৌবহর নিয়ে একজোট হয়ে মুঘল সেনাপতির বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়েন। বাংলার ইতিহাসে এই জমিদারগণকে বলা হতো কি 12 ভূঁইয়া। তাহলে আমরা বলতে পারবো তো 12 ভূঁইয়া কাকে বলা হয়। তাহলে 12 ভূঁইয়াদের নাম ও অঞ্চল। 12 ভূঁইয়াদের যে নাম ছিল, এখানে কিন্তু 12 জন ভূঁইয়া নাম, অনেকেই ছিল, অনেক জমিদার ছিল, কিন্তু তাদেরকে 12 ভূঁইয়া বলা হতো। এবং এই 12 ভূঁইয়ারা কারা কোন কোন অঞ্চলে ছিল সেটা আমরা একটু দেখি। ঈসা খান এবং মুসা খান। ঈসা খান এবং মুসা খানের এলাকা ছিল ঢাকা জেলার অর্ধাংশ, প্রায় সমগ্র ময়মনসিংহ জেলা এবং পাবনা, বগুড়া ও রংপুর জেলার কিছু অংশ। ঈসা খাঁ এবং মুসা খাঁ। এরপর চাঁদ রায় ও কেদার রায় শ্রীপুরের বিক্রমপুর এবং মুন্সিগঞ্জ এইখানে ছিল। এরপরে বাহাদুর গাজী ভাওয়ালে ছিল। সোনাগাজী সারাইল ত্রিপুরার উত্তর সীমায়। ওসমান খান বোকাইনগর সিলেট, বীর হামির বিশুপুর বাঁকুড়া, লক্ষণ মাণিক্য ভুলুয়া নোয়াখালী, পরমানন্দ রায় চন্দ্রদ্বীপ বরিশাল, বিনোদ রায় মধুরায় চন্দ্র প্রতাপ মানিকগঞ্জ মুকুনন্দ রাম সত্যজিৎ এরা হলো ভূষণা ফরিদপুর, রাজা কন্দ পর্ণারায়ণ রামচন্দ্র বরিশাল জেলার অংশবিশেষ। তাহলে আমরা এখানে 12 ভূঁইয়াদের নাম জানলাম, তারা কোন কোন এলাকায় ছিল। ঈসা খান, মুসা খান, চাঁদ রায় ও কেদার রায়, বাহাদুর গাজী, সোনাগাজী, ওসমান খান, বীর হামির, লক্ষণ মাণিক্য, পরমানন্দ রায়, বিনোদ রায়, মধু রায়, মুকুন্দ রায়, সত্যজিৎ, রাজা কন্দ পর্ণ নারায়ণ রামচন্দ্র এরা ছিল 12 ভূঁইয়া। এদের বিভিন্ন কোন কোন এলাকায় এরা ছিল সেটা সম্পর্কে আমরা জানলাম। এবার একটা আমরা মানচিত্রের মাধ্যমে দেখি যে মানচিত্রে 12 ভূঁইয়াদের আঞ্চলিক সমূহ, যেমন ঈসা খান এবং মুসা খান, এই যে বড় যে এলাকাটা, এই এলাকাটা জুড়ে ছিল রংপুর, গাইবান্ধা, বগুড়া, সিরাজগঞ্জ, টাঙ্গাইল, পাবনা, গাজীপুর, এই অঞ্চলটাই এদের এলাকা ছিল। এরপর চাঁদ রায় ও কেদার রায় এই মুন্সিগঞ্জের এই এলাকাটা ছিল। ওসমান খান এই সিলেটের এলাকাটাই ছিল। লক্ষণ মাণিক্য নোয়াখালী অঞ্চল, যেটাকে ভুলুয়া বলা হয়েছে। পরমানন্দ রায় বরিশাল, যেটাকে বলা হয়েছে চন্দ্রদ্বীপ। বিনোদ রায় এবং মধুরায় তারা হলো মানিকগঞ্জের ভিতরে। মুকুন্দ রায় সত্যজিৎ এরা হলো ফরিদপুর অঞ্চলে। রাজা কন্দপর্ণ নারায়ণ এবং রামচন্দ্র এরাই বরিশালেরও পাশে কিছু অংশ। তারপরে হলো সোনাগাজী ভোলার কিছু অংশ। বীর হামির এই এলাকা। তো আমরা মানচিত্রের মাধ্যমে দেখলাম যে 12 ভূঁইয়াদের যে এলাকা, কোন কোন এলাকায় তারা ছিল, নাম অনুসারে তারা কোন কোন এলাকায় তারা শাসন করেছিল, তাদের জমিদারিত্ব ছিল। তো আমরা সেটা দেখতে পেলাম। তো 12 ভূঁইয়াদের নেতা, মূলত 12 ভূঁইয়াদের নেতা বলা হতো ঈসা খানকে। ঈসা খান হলো 12 ভূঁইয়াদের নেতা। আমরা আজকে পাঠের ছিল যে ঈসা খান সম্পর্কে আমরা জানতে পারবো। তাহলে 12 ভূঁইয়াদের নেতা ছিলেন ঈসা খান। হোসেন শাহী বংশের অবসান হলে ঈসা খানের পিতা সুলাইমান খান সোনারগাঁও অঞ্চলে জমিদারি প্রতিষ্ঠা করেন। খিজিরপুর দুর্গ ছিল তার শক্তির প্রধান কেন্দ্র। সোনারগাঁও ও খিজিরপুরের নিকটবর্তী করতরাবু তার রাজধানী ছিল। দাউদ কররানীর পতনের পর তিনি সোনারগাঁও এ রাজধানী স্থাপন করেন। তিনি মুঘলদের বিরুদ্ধে স্বাধীনতা ঘোষণা করে মসনদ-ই আলা উপাধি ধারণ করেছিলেন। তাহলে কে? যে 12 ভূঁইয়াদের নেতা ছিল ঈসা খান। হোসেন শাহী বংশের অবসান হলে ঈসা খানের পিতা সুলাইমান খান সোনারগাঁও অঞ্চলে জমিদারি প্রতিষ্ঠা করেন। খিজিরপুর দুর্গ ছিল তার শক্তির প্রধান কেন্দ্র। সোনারগাঁও এবং খিজিরপুরের নিকটবর্তী করতরাবু তার রাজধানী ছিল। দাউদ কররানীর পতনের পর তিনি সোনারগাঁয়ে রাজধানী স্থাপন করেন। তিনি মুঘলদের বিরুদ্ধে স্বাধীনতা ঘোষণা করেন, মসনদ-ই আলা উপাধি ধারণ করেছিলেন।
তাহলে ইনি হলো মুসা খাঁ, তার বাবা ছিল কে? সুলাইমান খান। এরপরে বারভূয়াদের দমন করার জন্য কাজ করেছিল সম্রাট আকবর। বারভূয়াদের দমন করার জন্য সম্রাট আকবর 1583 খ্রিস্টাব্দে শাহবাজ খান, 1585 খ্রিস্টাব্দে সাদিক খান, 1586 খ্রিস্টাব্দে উজির খান, 1594 খ্রিস্টাব্দে রাজা মানসিংহকে বাংলার সুবেদার করে পাঠান। তার ঈসা খান ও অন্যান্য জমিদারের সাথে বহুবার যুদ্ধ করেন, কিন্তু বারভূয়াদের নেতা ঈসা খানকে সম্পূর্ণভাবে পরাজিত করা সম্ভব হয়নি। তাহলে সম্রাট আকবর 1583 খ্রিস্টাব্দে শাহবাজকে পাঠিয়েছিলেন এবং 85 খ্রিস্টাব্দে সাদিক খানকে পাঠিয়েছিলেন, 86 খ্রিস্টাব্দে উজির খানকে পাঠিয়েছিলেন, 94তে রাজা মানসিংহকে বাংলার সুবেদারে পাঠিয়েছিলেন, কিন্তু তারা কেউই তার সাথে যুদ্ধ করে সম্পূর্ণভাবে পরাজিত করতে পারেনি। ঈসা খান সম্পর্কে আমরা জানলাম। এবং মুসা খান 1599 খ্রিস্টাব্দে ঈসা খানের মৃত্যু হলে বারভূয়াদের নেতা হন তার পুত্র মুসা। তাহলে ঈসা খানের পর তার পুত্র মুসা খান নেতৃত্বে আসেন। এদিকে 1601 খ্রিস্টাব্দে মানসিংহকে দ্বিতীয়বারের মতো বাংলায় পাঠানো হয়। এবার মানসিংহ কিছুটা সফল হন। 1603 খ্রিস্টাব্দে মুসা খান এক নৌ যুদ্ধে মানসিংহের হাতে পরাজিত হন। তাহলে ঈসা খান কিন্তু পরাজিত করতে পারেনি। মুসা খান একটা নৌ যুদ্ধে কি হলো, নৌ যুদ্ধে সে পরাজিত করতে পেরেছিল। তাহলে আমরা একটু তোমরা যারা আছো একটু এক কাজ করে দেখো যে বারভূয়াদের নেতা ছিলেন ঈসা খান। হোসেন শাহী বংশের বারভূয়াদের নেতা কে ছিলেন তার পরিচয় বর্ণনা করে। এই প্রশ্নটার উত্তর তোমরা এইভাবে লিখতে পারো যে বারভূয়াদের নেতা ছিলেন ঈসা খান। হোসেন শাহী বংশের অবসান হলে ঈসা খানের পিতা সুলাইমান খান সোনারগাঁও অঞ্চলে জমিদারি প্রতিষ্ঠা করেন। খিজিরপুর দুর্গে ছিলেন তার শক্তির প্রধান কেন্দ্র। দাউদ কররানীর পতনের পর তিনি সোনারগাঁও রাজধানী স্থাপন করেন। তিনি মুঘলদের বিরুদ্ধে স্বাধীনতা ঘোষণা করেন, মসনদি আলা উপাধি ধারণ করেছিলেন। এবার বাংলার বারভূয়াদের দমন করতে কি হয়েছিল? সম্রাট জাহাঙ্গীর 1605 খ্রিস্টাব্দে সম্রাট আকবরের মৃত্যুর পর পুত্র সেলিম জাহাঙ্গীর নাম ধারণ করেন। তাহলে সেলিম সে জাহাঙ্গীর নাম ধারণ করেন। 1605 খ্রিস্টাব্দে দিল্লির সিংহাসন আরোহণ করেন। তিনি মানসিংহকে আবার বাংলায় প্রেরণ করেন। 1606 খ্রিস্টাব্দে কুতুবউদ্দিন কোকাকে বাংলার সুবাদার নিয়োগ করা হয়। কুতুবউদ্দিন শের আফকুনের হাতে প্রাণ হারান। পরবর্তীতে সুবেদার জাহাঙ্গীর, কুলি খান এবং সর্বশেষে ইসলাম খান 1608 খ্রিস্টাব্দে বঙ্গের সুবেদার নিযুক্ত হন। এরপরে কি হয় যে শাসনভার গ্রহণ করেই সুবেদার ইসলাম খান 1608 থেকে 1613 খ্রিস্টাব্দে বারভূয়াদের নেতা মুসা খানকে দমন করতে রাজমহল হতে ঢাকায় রাজধানী স্থানান্তর করেন। কি করছে? রাজমহল হতে ঢাকায় রাজধানী স্থানান্তর করার সিদ্ধান্ত গ্রহণ করেন, কারণ মুসা খানের ঘাঁটি সোনারগাঁয়ে ঢাকার আদুরে ছিল। বাংলার রাজধানী রাজমহল থেকে ঢাকায় আসার পথে ইসলাম খান বেশ কয়েকজন জমিদারের আনুগত্য লাভ করেছিলেন। এরপর কি হয়েছে, কেন ঢাকায় রাজধানী স্থানান্তর করা হয়েছিল সেটা আমরা অবশ্যই বুঝতে পারছি। এবার ঢাকা জাহাঙ্গীরনগর কিভাবে হয়? বারভূয়াদের মোকাবেলা করার জন্য ইসলাম খান শক্তিশালী নৌবহর গড়ে তোলেন। মুসা খানের সাথে প্রথম সংঘর্ষ বাধে 1609 খ্রিস্টাব্দে করতোয়া নদীর পূর্ব তীরে যাত্রাপুরে। এখানে মুসা খানের দুর্গ ছিল। যুদ্ধে মুসা খান ও অন্যান্য জমিদার শেষ পর্যন্ত পিছু হটেন। ইসলাম খান 1610 খ্রিস্টাব্দে ঢাকায় প্রবেশ করেন। এই সময় থেকে ঢাকা হয় বাংলার রাজধানী। তাহলে কখন থেকে? যে যুদ্ধে মুসা খান ও অন্যান্য জমিদার শেষ পর্যন্ত পিছু হটেন, ইসলাম খান 1610 খ্রিস্টাব্দে ঢাকায় প্রবেশ করেন। এই সময় থেকে ঢাকা হয় বাংলার রাজধানী। সম্রাটের নাম অনুসারে ঢাকার নাম রাখা হয় জাহাঙ্গীরনগর। তখন সম্রাট ছিলেন জাহাঙ্গীর, এই জন্য তার নাম অনুসারে রাখা হয়েছে জাহাঙ্গীরনগর। কত সালে? 1610 খ্রিস্টাব্দে। তো আমরা কিছু ছবি, এইভাবে নৌবহরে যুদ্ধ হয়েছিল। কদম রসুল দুর্গ। মুসা খানের নেতৃত্বে জমিদারদের নৌবহর একত্রিত হয়ে শীতলক্ষা নদীতে ইসলাম খান এর পশ্চিম তীরের বিভিন্ন স্থানে সৈন্যদল ও নৌবহর প্রেরণ করেন। 1611 খ্রিস্টাব্দে ইসলাম খানের সঙ্গে জমিদারদের যুদ্ধ শুরু হয়। নদীর দুপারে অবস্থিত মুসা খানের কদম রসুল দুর্গ সহ অন্যান্য দুর্গ মুঘলদের অধিকারে আসে। তো এই মুসা খান 1611 খ্রিস্টাব্দে ইসলাম খানের সঙ্গে জমিদারদের যুদ্ধ শুরু হয়। নদীর পূর্ব পারে যে অবস্থিত মুসা খানের কদম রসুল দুর্গ সহ অন্যান্য দুর্গ মুঘলদের অধিকারে চলে আসে। আস্তে আস্তে মুঘলরা পরাজিত হতে থাকে।
সরি 12 ভূঁইয়া পরাজিত হতে থাকে। তো অবস্থার বিপর্যয়ে মুসা খান সোনারগাঁ চলে আসেন। রাজধানী মানে কদম রসুল দুর্গ থেকে সে সোনারগাঁয়ে চলে আসেন। রাজধানী নিরাপদ না মনে করে তিনি মেঘনা নদীতে অবস্থিত ইব্রাহিমপুর দ্বীপে আশ্রয় নেন। তাহলে এই রাজধানী মানে তার রাজধানী ছিল সোনারগাঁও, এখানে সে নিরাপদ নয় মনে করে সে কি করেছে যে ইব্রাহিমপুর দ্বীপে আশ্রয় নেন। মুঘল সৈন্যরা সোনারগাঁও অধিকার করে নেন। এর ফলে জমিদারগণ বাধ্য হন আত্মসমর্পণ করতে। কোন উপায় না দেখে মুসা খানও শেষ পর্যন্ত মুঘলদের নিকট আত্মসমর্পণে বাধ্য হন। মুসা খানের আত্মসমর্পণের অন্যান্য জমিদারগণ নিরাশ হয়ে মুঘল সম্রাটের বশ্যতা করেন। এভাবে বাংলার 12 ভূঁইয়া শাসনের অবসান ঘটে। এভাবেই বাংলার 12 ভূঁইয়াদের শাসনের অবসান ঘটলো। তো আমরা একটু দলীয় কাজ করতে পারতাম ক্লাসে যদি আমরা থাকতাম। তো সেটা ছিল হলো রাজমহল থেকে সুবেদার ইসলাম খানের ঢাকায় রাজধানী স্থানান্তরের কারণ অনুসন্ধান করো। কেন ছিল? কারণ হলো ঈসা খানের যে রাজধানী সোনারগাঁও, সেই সোনারগাঁর কাছাকাছি ছিল ঢাকা। এই জন্য ঢাকায় তারা রাজধানী স্থানান্তর করেন এবং পরবর্তীতে 1610 খ্রিস্টাব্দে ঢাকার মানে সম্রাটের নাম অনুসারে ঢাকার নাম করা হয় কি জাহাঙ্গীরনগর। তাহলে আমরা এখান থেকে জানতে পারি ঢাকার পূর্ব নাম ছিল জাহাঙ্গীরনগর। পাঠ মূল্যায়ন দেখে আমরা এত সময় যা জানলাম তার মধ্যে তোমরা কতটুকু জেনেছো? শাহজাদা সেলিম কি নাম ধারণ করে দিল্লির সিংহাসন আরোহণ করেন? আমরা কি বলতে পারবো? তোমরা নিশ্চয় বলতে পারো কি বাবর, হুমায়ুন, শাহজাহান, জাহাঙ্গীর। কোনটা হবে? নিশ্চয়ই তোমরা বলবে জাহাঙ্গীর। হ্যাঁ, শাহজাদা সেলিম কি করলো? জাহাঙ্গীর নাম ধারণ করে সিংহাসনে আরোহণ করলো। এরপরে কত সালে ঢাকাকে বাংলার রাজধানী করা হয়? কত সালে? 1606, 1608, 1610, 1612। কত সালে? 1610 সালে। এরপর দেখি আমরা উত্তর দিতে পারি কিনা। ঈসা খানের পিতার নাম কি? ঈসা খানের পিতার নাম কি ছিল? আমরা পড়েছিলাম, দেখেছিলাম সুলাইমান খান। ঈসা খানের পিতার নাম কি? সুলাইমান খান। এরপর কে বাংলার 12 ভূঁইয়াদের দমন করেছিলেন? কে করেছিলেন? সম্রাট জাহাঙ্গীর। ঢাকার নাম কিভাবে জাহাঙ্গীরনগর হয়েছিল? কিভাবে হয়েছিল? ইসলাম খান 1610 খ্রিস্টাব্দে ঢাকায় প্রবেশ করেন। এই সময় থেকে ঢাকা হয় বাংলার রাজধানী। সম্রাটের নাম অনুসারে ঢাকার নামকরণ করা হয় জাহাঙ্গীরনগর। মুসা খান কোথায় আশ্রয় গ্রহণ করেছিলেন? কোথায়? মেঘনা নদীতে অবস্থিত ইব্রাহিমপুর দ্বীপে আশ্রয় নিয়েছিলেন। তাহলে আমরা এই বিষয়গুলো জানলাম। আমাদের কিছু বাড়ির কাজ করতে হবে। কিভাবে ইসলাম খান 12 ভূঁইয়াদের দমন করেছিলেন বর্ণনা করো। কিভাবে ইসলাম খান 12 ভূঁইয়াদের দমন করেছিল বর্ণনা করো। আমরা এত সময় যে আলোচনাগুলো শুনলাম সেই আলোচনা থেকে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে কিভাবে আমরা এই আলোচনা লিখতে পারবো। তো আজকে আমরা জানলাম কি বাংলার 12 ভূঁইয়া সম্পর্কে। বাংলা 12 ভূঁইয়ার তারা কোথায় নাম জানলাম, তাদের এলাকা জানলাম এবং মানচিত্রের মাধ্যমে আমরা দেখেছি কোথায় তাদের বসবাস। তো আমরা এগুলো আরো বই দেখবো, বই পড়বো বাড়িতে বসে, তাহলে আমরা আরো ভালো জানতে পারবো। আমরা তোমাদের নিশ্চয়ই এখন পড়ার খুবই সময়, এই সময়ে তোমরা ঘরে থাকো, এই জন্য তোমরা পড়বে, বই পড়বে এবং তোমরা 9ম-10ম শ্রেণীর স্টুডেন্ট, তোমাদের সামনে পরীক্ষা আছে, টেস্ট পরীক্ষা হতে পারে স্কুল খুলেই। তো এই জন্য তোমরা একটু প্রিপারেশন নিবা। তো সবাই এত সময় আমার এই ক্লাস দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবে, নিরাপদে থাকবে এবং স্বাস্থ্যবিধি মেনে চলবে। ধন্যবাদ সবাইকে।